আজ 19শে জুলাই রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। দলে ফিরে আসুন, আমি 1 ঘন্টায় ইস্তফা দিয়ে দিচ্ছি। বিদ্রোহী নেতাদের সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। আমিও দল ছাড়ব, হঠাৎ মমতাকে চরম বার্তা কল্যাণের। কি এমন শর্ত? 21শে জুলাই নিয়ে তৃণমূলের 2 শিবিরে জোর প্রস্তুতি। বিশেষ ব্যাজ নিয়ে সমাবেশে যোগ দেবেন কর্মীরা। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূল ছেড়ে যাওয়া বিধায়ক ও সাংসদদের উদ্দেশ্যে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাদের তাকে নিয়ে সমস্যা তারা দলে ফিরে আসুন। তারা ফিরলে তিনি মাত্র 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেবেন। সাম্প্রতিক সময়ে দলত্যাগী নেতারা তার কর্মপদ্ধতির সমালোচনা করে দল ছাড়ার প্রসঙ্গে অভিষেক দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সির সমনের ভয়ে অনেকে দল ছেড়েছেন। তিনি বলেন, তাকেও বহুবার ইডি, সিআইডি ও রাজ্য পুলিশ ডেকেছে। তার বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে, কিন্তু তিনি পালিয়ে যাননি। দলত্যাগীদের দাবি তিনি পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্ট বলে উড়িয়ে দিয়ে অভিযোগ করেন, অভিষেককে গালাগাল করলেই ইডি, সিবিআই এর হাত থেকে রেহাই পাওয়া যাবে এমন ধারণা থেকেই এসব বলা হচ্ছে। দলের সাফল্য ব্যর্থতার প্রসঙ্গে অভিষেক বলেন, যদি দলের হারের দায় তার হয় তবে লোকসভা নির্বাচনে 29টি আসনে জয়ের কৃতিত্ব তার প্রাপ্য। শেষে তিনি ফের বিদ্রোহীদের উদ্দেশ্যে বলেন, তারা যদি সত্যি মনে করেন অভিষেক সরে গেলে তারা দলে ফিরবেন, তাহলে বিকেল 3টের সময় দলে ফিরে আসুন। তিনি 4টের মধ্যে পদ ছেড়ে দেবেন। তবে তার দাবি, কেউ ফিরবেন না, কারণ তাদের আসল উদ্দেশ্য দল করা নয়, নিজেকে বাঁচানো। 21শে জুলাইয়ের সমাবেশের আগে তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে। আমিও দল ছাড়ব, হঠাৎ মমতাকে চরম বার্তা কল্যাণের। কি এমন শর্ত? রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দলবদল নিয়ে জল্পনার মধ্যেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, দল ছেড়ে যাওয়ার নেতাদের পুনরায় তৃণমূলে নেওয়া হলে তিনিও ভবিষ্যতে দলে থাকবেন না। বাঁকুড়ায় 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় তিনি বলেন, স্বেচ্ছায় দল ছেড়ে অন্য রাজনৈতিক শিবিরে যাওয়ার নেতাদের ফেরানোর কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি তিনি আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও দাবি করেন। দলবদল প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এক দেশ এক ভোট বিলের সমর্থন আদায়ের লক্ষ্যেই তৃণমূলের একাংশ সাংসদকে বিজেপি নিজেদের দিকে টেনে নিয়েছে। তার দাবি, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে এই দলবদলকারীরা রাজনৈতিকভাবে সমস্যায় পড়বেন। একই সভা থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিক্ষুব্ধ সাংসদদের করা ভাষায় আক্রমণ করেন। তার দাবি, যাদের সরাসরি বিজেপিতে নেওয়া সম্ভব হচ্ছে না তাদেরকে একটি বাফার জোন এ রাখা হয়েছে। 2029 সালে বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং তখন তারা না তৃণমূলে ফিরতে পারবেন, না বিজেপিতে স্থায়ী জায়গা পাবেন। জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দু সরকার। রবিবার ভারতীয় সময় রাত 12:30 নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ ঘিরে পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। লায়নেল মেসির খেলা দেখতে বহু মানুষ টিভির সামনে বা বন্ধুদের সঙ্গে বসে ফাইনাল উপভোগ করবেন। এই ফাইনাল ম্যাচকে আরো রোমাঞ্চকর করতে রাজ্যের বিজেপি সরকার প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই আয়োজনের জন্য প্রতিটি জেলাকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এই অর্থে জেলার প্রধান বা জনবহুল এলাকায় বড় পর্দা বসানো হবে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে বসে ফাইনালে মেসি ও ইয়ামালের দ্বৈরথ উপভোগ করতে পারেন। এই পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। জায়ান্ট স্ক্রিন বসানো স্থান, নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের বসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন থানার আইসিদেরও এই ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে সরানোর দাবি মমতার। এই সরকারকে বিশ্বাস নেই বলে কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর। দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিনের অনশনের পর সোনাম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। শনিবার সকালে দিল্লি পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ওয়াংচুক দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনার আবেদন জানালেও ইতিবাচক সাড়া মেলেনি। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত এবং বিরোধী মতকে গুরুত্ব না দিয়ে নীরব থাকা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তিনি আরও বলেন, প্রয়োজন হলে সাধারণ মানুষও চিকিৎসার খরচ বহনে এগিয়ে আসতে পারেন। সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সামনে এসেছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। বর্তমানে ওয়াংচুকের শারীরিক অবস্থার উন্নতি এবং তার আন্দোলন ঘিরে পরবর্তী পরিস্থিতির দিকেই নজর রয়েছে সকলের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আচমকা আরজি কর পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দালাল রাজ ও আয়া চক্র নিয়ে করা হুঁশিয়ারি। সরকারি হাসপাতালগুলিতে পরিষেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজ্য সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। শনিবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। জরুরি বিভাগ, শিশু বিভাগ, মহিলা বিভাগ সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং দালাল চক্রের সক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগী ভর্তি হওয়ার পর পরিবারের ওপর জোর করে বেসরকারি আয়া রাখার জন্য চাপ সৃষ্টি করা চলবে না। চিকিৎসা বা অন্যান্য পরিষেবার নামে কোনো দালাল টাকা চাইলে তা হাসপাতালের চিকিৎসা অধিকর্তা, অধ্যক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ওষুধ না পাওয়া বা চিকিৎসা সংক্রান্ত বড় ধরনের হেনস্থার অভিযোগ থাকলে প্রয়োজনে তাকেও সরাসরি ফোন করে জানাতে পারেন বলে তিনি আহ্বান জানান। স্বাস্থ্য দপ্তর জানায়, সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই ধরনের আকস্মিক পরিদর্শন ধারাবাহিকভাবে চলবে। সম্প্রতি বারাসত মেডিকেল কলেজ ও কল্যাণীর জেএনএম হাসপাতালেও একইভাবে পরিদর্শন করে গাফিলতি নিয়ে কড়া পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের মতে, সরকারি হাসপাতালে শৃঙ্খলা ও পরিষেবা বজায় রাখতে কোনো স্তরে গাফিলতি আর রেয়াত করা হবে না। আগামী রণকৌশল ঠিক করতে কর্মীদের নিয়ে বৈঠকে অভিষেক দিলেন সংঘবদ্ধ কাজের বার্তা। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের রণকৌশল ঠিক করতে দলের শীর্ষ কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, অভিষেক কর্মীদের সংঘবদ্ধভাবে কাজ করার বার্তা দেন এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দিদিকেই চিনি, 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানির মাঝেই বার্তা শহীদ পত্নীর। তৃণমূল কংগ্রেসে ভাঙনের আবহে 21শে জুলাই শহীদ দিবস ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের একমাত্র 21শে জুলাইয়ের শহীদ শেখ আব্দুল খালেকের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদের স্ত্রী কোহিনুরা বিবি বলেন, যতদিন বাঁচবেন দিদির সঙ্গেই থাকবেন। অসুস্থ শরীর নিয়েও তিনি যাওয়ার চেষ্টা করবেন, আর যেতে না পারলে ছেলে মেয়েদের পাঠাবেন। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানে শহীদ হন কেশপুরের গরগজপোতা গ্রামের যুব কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। সরকারি শহীদ তালিকায় তার নাম মোহাম্মদ খালেক নামে রয়েছে। করোনা অতিমারির একটি বছর বাদ দিলে প্রতি বছরই কোহিনুরা বিবি কলকাতা শহীদ স্মরণ সভায় উপস্থিত থেকেছেন। কোহিনুরা বিবি বলেন, তার স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই আন্দোলনে গিয়েছিলেন। বর্তমানে আসল নকল তৃণমূলের বিতর্ক থাকলেও তাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাদের পরিবারকে ভুলে যাননি। প্রতি বছর চিঠি পাঠিয়ে সম্মান জানিয়েছেন এবং রেলমন্ত্রী থাকাকালীন তার ছেলেকে রেলে চাকরিও দিয়েছিলেন। এদিকে দুই শিবির পৃথকভাবে 21শে জুলাই পালনের প্রস্তুতি নিচ্ছে। এই আবহে কেশপুরের প্রবীণ তৃণমূল নেতা চিত্ত গড়াইও বলেন, খালেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছিলেন। রাজনৈতিক সমীকরণ বদলালেও শহীদ পরিবারের কাছে 21শে জুলাই এখনো আত্মত্যাগের স্মৃতি এবং সেই স্মৃতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরে জোর প্রস্তুতি। বিশেষ ব্যাজ নিয়ে সমাবেশে যোগ দেবেন কর্মীরা। 21শে জুলাইকে ঘিরে তৃণমূলের দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে।
গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সমাবেশে যোগ দিতে জেলার কর্মীদের বিশেষ ব্যাজ দেওয়া হবে। সমাবেশ সফল করতে ফিরাদ হাকিম, অরূপ রায়, সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করছেন। বীরভূমের দায়িত্বে রয়েছেন অভিজিৎ রানা সিনহা, আর উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে আলোচনা করছেন বিপ্লব মিত্র সহ অন্যান্য নেতারা। দুই পক্ষই 21শে জুলাইকে শক্তি প্রদর্শনের লড়াই হিসেবে দেখছে। কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের সমাবেশে 2500 জনের বেশি জমায়েতের অনুমতি দেননি। তবে গান্ধী মূর্তির সামনে ঋতব্রত শিবিরের সভায় এমন কোনো বিধিনিষেধ নেই। সূত্রের খবর, বিশেষ ব্যাজের মাধ্যমে কোথা থেকে কারা আসছেন তা সহজে চিহ্নিত করা যাবে। যদিও কালীঘাট শিবিরের দাবি এই ব্যাজের উদ্দেশ্য অন্য বার্তা দেওয়া। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 21শে জুলাইয়ের কর্মসূচি শহীদ স্মরণ কেন্দ্রিক কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। মঞ্চে সর্বোচ্চ গুরুত্ব পাবেন শহীদ পরিবারের সদস্যরা, সেলিব্রিটিদের আনা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি দাবি করেন, শহীদ পরিবারকে অপমান করার অধিকার কারও নেই এবং তার বক্তব্য হতাশা ও রাজনৈতিক অবসাদের বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সীমান্তে অমিত শাহ 77 কোটির প্রকল্পের সূচনা ও উদ্বোধন। পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেন। সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি বিএসএফ এর জন্য 77 কোটি টাকার প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গের মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরা। অমিত শাহ ফুলবাড়ি সংলগ্ন জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করেন। বাংলাদেশের বাংলা বান্ধা স্থলবন্দর ও সীমান্ত চৌকির নিকটবর্তী এই এলাকা চিকেন নেকের কাছে হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাময়িক তৎপরতা বৃদ্ধি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, জুমাগাছ সীমান্ত চৌকি থেকে 14টি সীমান্ত চৌকিতে স্মার্ট ফেন্সিং এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যবস্থায় কাঁটা তার স্পর্শ করলেই বিএসএফ ক্যাম্পের সংকেত পৌঁছে যাবে, যা অনুপ্রবেশ ও চোরা চালান রোধে সহায়ক হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে। বিএসএফ এর দাবি অনুযায়ী বিপুল পরিমাণ জমি ইতিমধ্যেই রাজ্য সরকার হস্তান্তর করেছে। পশ্চিমবঙ্গের প্রায় 500 কিলোমিটার সীমান্তে এখনও কাঁটা তারের বেড়া দেওয়া বাকি থাকায় জমি হাতে পাওয়ার পর দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে সীমান্তরক্ষী বাহিনী। ভিডিওতে যাদের মুখ দেখা গেছে কেউ বাঁচবে না। আমতলার অফিস ভাঙার পর আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় কার্যালয় অবৈধ নির্মাণের অভিযোগে শনিবার জেলা প্রশাসন বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কার্যালয় অবৈধ বলে দাবি করা হলেও প্রশাসন অভিযোগের কোনো প্রমাণ বা নথির কপি তাদের হাতে দেয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে রাজ্যে সরকার পরিবর্তন হলে যে আইনের ভিত্তিতে আজ তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়েছে, একই আইনে বিজেপির পার্টি অফিসও ভাঙা হবে। পাশাপাশি তার অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় বিজেপির একদল নেতা গেরুয়া ঝান্ডা ও উত্তরীয় পরে কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এই ঘটনার ভিডিও ডিজিটাল প্রমাণ তার কাছে রয়েছে বলে তিনি দাবি করে জানান, বিষয়টি কলকাতা হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে। ভিডিওটিতে যাদের মুখ দেখা গেছে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, পরপর দুবার নোটিশ পাঠানো হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো উত্তর মেলেনি এবং তিনি প্রশাসনের দপ্তরেও হাজির হননি। প্রশাসনের বক্তব্য, লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে কেনা জমিতে এই কার্যালয় নির্মিত হয়েছিল। নোটিশের কোনো সদুত্তর না পাওয়াতেই আইনি প্রক্রিয়া মেনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ, বীজ উৎপাদন ও ফুড পার্কে জোর দিলীপের। রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক ও লাভজনক করতে একাধিক উদ্যোগের ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে কাঁঠাল প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহের জন্য প্রায় 100 কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় আম, আলু ও পাটের বীজ উৎপাদনের পৃথক ইউনিট গড়ে তোলা হবে। পাশাপাশি আলুর ফলন ও গুণগত মান বাড়াতে আধুনিক গবেষণা পরিকাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। দিলীপ ঘোষ জানান, কৃষি পণ্যের সঠিক বাজার নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন ফুড পার্ক গড়ে তোলা হবে। সেখানে ফল ও সবজি প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে, যাতে সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিদেশে রপ্তানি সহজ হয়। বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ফল ও সবজি সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে। তার আশা, এতে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং রাজ্যের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, বিভিন্ন পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে কৃষি ও পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বার্তাও দেন তিনি। তৃণমূল আমলে সুন্দরবনে ১৬০০ একর জমির ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি, বড় পদক্ষেপ রাজ্যের বনমন্ত্রীর। তৃণমূলের আমলে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের অভিযোগের মধ্যে ক্যানিং এর মাতলাচরে প্রায় ১৬০০ একর জমিতে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। তিনি ওই মাছের ভেড়ি বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সেখানে ফের ম্যানগ্রোভ চারা রোপণের কথা ঘোষণা করেছেন। শনিবার সুন্দরবন থেকে ফেরার পথে বনমন্ত্রী ক্যানিং এর কৃপাখালী এলাকায় গিয়ে মাছের ভেড়িগুলি পরিদর্শন করেন। বিপুল পরিমাণ জমিতে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি হয়েছে দেখে তিনি দ্রুত ভেড়ি বন্ধের নির্দেশ দেন। প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকদের ভেড়ি থেকে দ্রুত জল বের করে দেওয়ার এবং ভবিষ্যতে যাতে ওই এলাকায় আর মাছের ভেড়ি তৈরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী জানান, নভেম্বর মাসের মধ্যেই প্রায় ১৬০০ একর এলাকায় ফের ম্যানগ্রোভ রোপণ করা হবে। জমি উদ্ধারের জন্য বিষয়টি জেলা শাসকের কাছে জানানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি আশেপাশের এলাকাতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির অনশন মঞ্চে ককরোচ জনতা পার্টির নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো কালি, আটক এক মহিলা। নয়াদিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভ কর্মসূচির মঞ্চে শনিবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের গায়ে এক মহিলা কালি ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে সভাস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিজিৎ দীপকে বলেন, নীল আমার রং, জয় ভীম। অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। কালি নিক্ষেপের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। একই আন্দোলনকে কেন্দ্র করে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায় গত ২৮শে জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে থাকা সমাজকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লি পুলিশ জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। অভিযানের সময় আন্দোলনকারীদের একাংশ বাধা দেওয়ার চেষ্টা করলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করতে সক্ষম হয়। চিকিৎসকদের দাবি, দীর্ঘ অনশনের ফলে সোনাম ওয়াংচুকের প্রায় ৯.৫ কিলোগ্রাম ওজন কমেছে এবং তার রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছিল। অন্যদিকে অভিজিৎ দীপকের অভিযোগ, অভিযানের সময় একাধিক আন্দোলনকারীকে আটক করে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। কালি নিক্ষেপ ও আন্দোলন ঘিরে পুলিশি পদক্ষেপ উভয় ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে একাধিক জেলায় রেড অ্যালার্ট। শ্রাবণ মাস শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা সেভাবে না মিললেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও হরপা বানের আশঙ্কাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। আবহাওয়া দপ্তরের মতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যার ওপর অবস্থান করা নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে এই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।